নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। আপনাদের সঙ্গে আজকে একটা খুব দারুণ বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে এরকম, আমাদের প্রকৃতিটা ভীষণ সুন্দর। আমাদের প্রকৃতির মধ্যে রূপ, রস, গন্ধ রয়েছে, পাহাড়, মালভূমি, সমুদ্র রয়েছে। এই প্রকৃতিরই মতো আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নারী শরীর। নারী শরীরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে স্তন। এই স্তন নারী শরীরের অংশ শুধুমাত্র যেরকম স্তনদুগ্ধ সন্তানের পালনের জন্য নয়, এই স্তনের কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক রয়েছে। স্তনের সৌন্দর্য রয়েছে এবং সেই সৌন্দর্যের সাথে আমাদের নারীদের যে শারীরবৃত্তীয় বিভিন্ন প্রক্রিয়া, সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক মহিলার দেখা যায় যে অল্প বয়সে বা একটু মাঝামাঝি বয়সে স্তন ঝুলে গেছে, বা স্তন ঠিক যেরকম থাকার কথা, যেরকমভাবে নিটোল এবং সুন্দর থাকার কথা সেরকম নেই। স্বভাবতই তারা মানসিকভাবে একটা অবসাদে ভোগেন। সুন্দর জামা কাপড় পরতে গেলে উল্টো দিকের মানুষটা যেন কেমনভাবে তাকিয়ে থাকে। স্বভাবত এরকম একটা অস্বস্তি মহিলারা বোধ করেন। তাহলে যে দুটো সমস্যার কথা আপনাদেরকে বললাম, যে স্তন ঝুলে যাওয়া এবং স্তন কীরকম যেন লুজ হয়ে গেছে, এই সমস্যাটার সমাধান কি আদৌ আছে? যদি থাকে তাহলে কিভাবে, সেটা জানতে আজকে আমরা এসেছি। কোথায় এসেছি? ডক্টর জয়ন্ত বেনের ক্লিনিকে। আর আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর জয়ন্ত বেন। স্যার নমস্কার। ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আপনাকে আরও একবার স্বাগত। প্রতিনিয়ত আপনি আমাদের চিকিৎসা বিজ্ঞান এবং প্লাস্টিক সার্জারির ক্ষেত্রে নতুন নতুন বিষয়গুলো জানাচ্ছেন। আমার দর্শক বন্ধুরা সমৃদ্ধ হচ্ছেন, তারা উপকৃত হচ্ছেন। তো আজকে স্যার আমাদের একটা বিষয় আপনার কাছ থেকে জানতে হবে, সেটা হচ্ছে যে নারীদের একটা বিরাট অংশ জুড়ে রয়েছে স্তন সৌন্দর্য। শুধুমাত্র সন্তানের স্তনদুগ্ধ পালনের জন্য নয়, এই স্তনের অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক রয়েছে। তো স্যার, যে সমস্ত মহিলার এই স্তনটা ঝুলে যায় বা কারোর লুজ হয়ে যায়, তাদের যে স্তন সেটা আবার পুনরায় ঠিক জায়গায় ফিরিয়ে আনা যায় কি? ধন্যবাদ ম্যাডাম, একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনার জন্য। ডেফিনেটলি স্যাগিং অফ ব্রেস্ট এটা একটা সমস্যা, এবং আপনি যেটা বললেন যে ব্রেস্টের যেটা ইম্পর্টেন্স সেটা হচ্ছে ব্রেস্ট ফিডিং করানো। একটা বাচ্চাকে সে তখন খেতে জানে না, বাইরের খাবার দেওয়া যায় না, তাকে মায়ের দুগ্ধটাই দিতে হয় অন্তত 6 মাস। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আমরা বলে থাকি। তো এই যে বিষয়টার বাইরে যদি আমরা দেখি, তার বাইরেও কিছু সোশ্যাল এবং হচ্ছে ইমোশনাল, একজন মানুষের ব্যক্তি পরিচয়, এই বিষয়ের সঙ্গে কিন্তু স্তন রিলেটেড। তো যখন স্তনের একটা সুদৃঢ় অবস্থা বা নিটোল অবস্থা থেকে সেটা যখন স্যাগিং হয়ে যাচ্ছে, যেটা আপনি বললেন, তখন সেই মহিলার ক্ষেত্রে এটা কিন্তু তার আত্মবিশ্বাসকে অনেক সময় এফেক্ট করতে পারে। তো এই ধরনের কন্ডিশনস যখন আসে, তখন আমরা যে প্রসিডিউরসটার মধ্যে দিয়ে যাই সেটাকে আমরা ব্রেস্ট লিফটিং বলি। এটা ব্রেস্ট লিফটিং করার মাধ্যমে আমরা তার যে স্তনের যে চেঞ্জেসটা এসছে, ব্রেস্টের যে চেঞ্জটা এসে, সেটা অনেকটাই কিন্তু চেঞ্জ করে ফেলা যায়। 100% যে আগের মতো পরিস্থিতিতে ফিরিয়ে আনা যাবে সেটা আমরা বলবো না, কিন্তু যেটা চেঞ্জ এসছে বা যতটা চেঞ্জ এসছে, ডেফিনেটলি 80%-এর বেশি মডিফিকেশান কিন্তু করা পসিবল। তবে এর সঙ্গে কিছু কিছু জিনিস অ্যাসোসিয়েটেড থাকে। সেটা হচ্ছে যাকে আমরা করব, তিনি বিবাহিত কিনা, বা স্পেসিফিক্যালি ব্রেস্ট ফিডিং করেছেন কিনা, তার পরবর্তীকালে ব্রেস্ট ফিডিং করানোর প্ল্যান রয়েছে কিনা, তিনি শুধুই স্যাগিংয়ের জন্য চাইছেন নাকি স্যাগিংটা ঠিক করার সঙ্গে সঙ্গে ভলিউমটাও আরও বাড়াতে চাইছেন, এই বিষয়গুলো আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। তবে মূল কথা হচ্ছে যেটা আপনি বললেন যে সেটাকে পুরনো অবস্থায় ফিরিয়ে আনা যায় কি না, অবশ্যই পুরনো অবস্থায় ফিরিয়ে আনা যায়। অনেক ক্ষেত্রে হয়তো 100% ফিরিয়ে আনা যায় না, কিন্তু আই থিঙ্ক মোর দ্যান 80% চেঞ্জেস করাটা কিন্তু পসিবল। একেবারে। স্যার, আপনার কাছে একটু জানবো যে এই যে সমস্ত মহিলাদের ব্রেস্ট ঝুলে যায়, যেটা আপনি স্যাগিং বলছেন, বা ব্রেস্টার নিটোল করা, মানে সেটা সেই যে নিটোল হয় না বা সেই যে সমস্যাটা হয়, সেটা হয় কেন? এটা দুটো কারণে হয়। একটা হচ্ছে বয়সজনিত কারণে। দেখুন, বয়স তো আমরা আটকাতে পারবো না। আমরা যেদিন জন্ম নিচ্ছি তার পরের দিনই আমাদের বয়স 2 দিন, তারপরে 3 দিন, 4 দিন করে করে আমাদের বয়স আস্তে আস্তে বাড়ে। আমাদের স্কিনের যে টান ভাবটা, সেটাকে ধরে রাখে কোলাজেন বলে একটা মলিকুলস থাকে তারা।
দেখবেন আজকাল অনেকেই বলে কোলাজেন তৈরি করার জন্য এই ওষুধ খান বা এই সাপ্লিমেন্টস দিন, সেই ব্যাপারটা বলে, সেটা হয়তো আমরা অন্য একদিন আলোচনা করব। তবে এই কোলাজেনের যে মলিকিউলসগুলো থাকে, সেই মলিকিউলসগুলো আস্তে আস্তে প্রেশারের জন্য সেগুলোতে ওয়ার অ্যান্ড টিয়ার হয়। তো এই কোলাজেন ব্রেকডাউন হওয়ার ফলে আমাদের স্কিনগুলো আস্তে আস্তে লুজনেস হয়ে যায়। সেটা আমাদের বডির প্রত্যেকটা টিস্যুর ক্ষেত্রেই সম্ভব। ফেসের ক্ষেত্রে হয়, নাকের ক্ষেত্রে হয়, থাইয়ের ক্ষেত্রে, হাতের ক্ষেত্রে হয়, অ্যাবডোমেনের ক্ষেত্রে হয়, সব জায়গাতেই হয়। এবার মহিলাদের ব্রেস্ট কেন একটা স্পেশাল টিস্যু, কারণ ব্রেস্টের মধ্যে শুধুমাত্র ব্রেস্ট গ্ল্যান্ড বা ফ্যাট থাকে না, গ্ল্যান্ড এবং ফ্যাট দুটো জিনিসই থাকে, এবং এটা একটা বেশ ওজনের একটা বিষয়। সেটা সবসময় স্কিনটাকে নিচের দিকে ড্র্যাগ করছে বা টানছে, ফলে স্ট্রেচিং ব্যাপারটা অনেকটা বেশি থাকে। আর একটা জিনিস যেটা হয়, বিকজ অফ প্রেগনেন্সির সময় যেহেতু গ্ল্যান্ডটা র্যাপিডলি বাড়ে, তখন কিন্তু স্কিনে ফার্দার স্ট্রেচিং হয়। তো এই স্ট্রেচিং এর কারণে, সেটা ন্যাচারাল প্লাস প্রেগনেন্সি ইনডিউসড হওয়ার কারণে কোলাজেনগুলোর ওয়ার অ্যান্ড টিয়ার বেশি হয়। অনেক ক্ষেত্রেই খেয়াল করে দেখবেন বা কোনো মহিলা খেয়াল করে দেখতে পারেন, তার ব্রেস্টের চামড়ার উপরে স্ট্রায়া মার্কস চলে এসে ফেটে গেছে বলে মনে হয়। সো এটা হচ্ছে প্রকৃষ্ট উদাহরণ যে এতটাই নিচের কোলাজেন ফেসে গেছে যে তার মাঝখান দিয়ে ফ্যাটটা দেখা যাচ্ছে এবং ওপরের চামড়াটা জাস্ট পাতলা রয়েছে। যেরকম পেটে বাচ্চা এলে পরে লম্বা লম্বা দাগ হয়ে যায়, অনেকের ক্ষেত্রে ব্রেস্টেতেও দেখবেন ওই জিনিসটা খেয়াল করলে বোঝা যায়। তো এটাই প্রুভ করে যে আপনার কোলাজেনটা ওখানে কিন্তু খারাপ হয়ে গেছে বা চেঞ্জ এসে গেছে, তখন নিচের দিকে জিনিসটা নেমে আসে। একদম স্যার, কোনো ক্রিম বা কোনো ডায়েট বা কোনো ওষুধ আছে যে এটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে হ্যাঁ, এটা তো খুবই আজকাল বিজ্ঞাপনের যুগ, যেহেতু অনেক রকমের ওষুধ, অনেক রকমের ক্রিম, অনেক রকমের ডায়েট, অনেক রকমের সাপ্লিমেন্টসের কথা আপনারা ইন্টারনেটে দেখতে পাবেন। তারা বলবে এই অয়েলটা মাখুন বা এই ক্রিমটা মাখুন, কোলাজেন ডিসিনথেসিস হবে। এটা কিন্তু পসিবল নয়, এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভড নয়, এটা হওয়া সম্ভবও নয়। এটা একমাত্র আপনাকে সার্জিক্যাল ওয়ের মাধ্যমে, যে স্কিনটা বড় হয়ে গেছে সেটাকে কাটার মাধ্যমে আপনি টাইটনেসটা আনতে পারেন। হ্যাঁ, কোনো একটা ক্রিম মাখালেন আর কোলাজেনটা রিসিনথেসিস হয়ে গেল এবং সেই ফেটে যাওয়া চামড়াগুলো বন্ধ হয়ে গেল, সেটা কিন্তু পসিবল না। স্যার, তাহলে সার্জারি যখন করতে হবে তখন সার্জারিতে আমরা কিভাবে যেতে পারি, মানে কি পদ্ধতির মাধ্যমে যান আপনারা? প্রথমেই হচ্ছে, যখন এই ধরনের পেশেন্ট আমাদের সঙ্গে একজন প্লাস্টিক সার্জনের সঙ্গে যোগাযোগ করেন, আমরা পেশেন্টকে এক্সামিন করে দেখে নিই এবং প্রথমে দেখে নিই তার স্কিনের কোয়ালিটিটা কতটা চেঞ্জ হয়েছে, 2 নম্বর তার ফার্দার প্রেগনেন্সির সম্ভাবনা রয়েছে কিনা, 3 নম্বর হচ্ছে তার কতটা স্যাগিং হয়েছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় স্যাগিং এর সঙ্গে সঙ্গে ভলিউম লসও হয়েছে, মানে জিনিসটা চুপসে গেছে কিনা। এই 3-4টে জিনিস দেখার পরে আমরা পেশেন্টকে অ্যানালাইজ করে এবং তাকে বোঝাই। যার শুধুমাত্র স্যাগিং হয়েছে, কোনো ভলিউম লস হয়নি, তার জন্য এক রকমের প্রসিজিয়ার্স। যার স্যাগিংয়ের সঙ্গে সঙ্গে ভলিউম লসও হয়েছে, তার জন্য প্রসিজিয়ারটা একটু অন্যরকম হবে, কারণ তাকে আমাকে লিফটের সঙ্গে সঙ্গে আবার ভলিউমটাকে বাড়াতেও হবে। তো এই যে অ্যাসেসমেন্টটা, সেটা পেশেন্টকে সরাসরি দেখার মাধ্যমে, এক্সামিন এবং মেজারমেন্ট করার মাধ্যমে কিন্তু বলা সম্ভব যে এক্স্যাক্টলি তার ক্ষেত্রে কি করা সম্ভব। কিন্তু অনেক সময় এটা হতে পারে, কোনো পেশেন্ট হয়তো চাইছেন কি স্যার আমি স্যাগিং হয়েছে সেটাকে ঠিক করে দিন, ভলিউম লসও যা হয়েছে আমাকে ভলিউম বাড়ানোর দরকার নেই, তো তার ক্ষেত্রে তখন আমরা ভলিউম লসটা বাদ দেবো। আবার অনেকে চাইছেন না স্যার ভলিউমটা আমাকে বাড়িয়ে দিন, তখন আমরা ব্রেস্ট অগমেন্টেশন করবো, ম্যাস্টোপেক্সি উইথ ব্রেস্ট অগমেন্টেশন আমরা এই প্রসিজারকে বলি। তো আপনার এক্স্যাক্টলি কি হয়েছে সেটা ডাক্তারবাবুকে বা আমাদেরকে হোয়াটসঅ্যাপে ফটো পাঠাতে পারেন বা লিখে পাঠাতে পারেন, সেই অনুযায়ী আমরা আপনাকে বলতে পারবো। কারণ আপনি একটা আইডিয়া নিয়ে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, এক্স্যাক্টলি আপনার কি দরকার, কি করলে আপনি বেস্ট রেজাল্টটা পাবেন, সেটা আপনি ডাক্তারবাবুই আপনাকে খুব সুন্দরভাবে বেস্ট বলতে পারবেন। একদম স্যার, আপনি শুরুতেই যখন বললেন তখন আপনি বললেন যে যাদের এই ধরনের সার্জারি করেন অনেকগুলো বিষয় আপনাদের মাথায় রেখে করতে হয়। তার মধ্যে প্রথমত যেটা আপনি বললেন যে মা হতে হবেন কিনা সেটা তিনি আগামী দিনে, দ্বিতীয়ত তার ব্রেস্ট ফিডিং এর কোনো পরিকল্পনা আছে কিনা। তো স্যার, এই যে মা হওয়া বা ব্রেস্ট ফিডিং এর বিষয়টা, এইগুলোর যদি তার চান্স থেকে থাকে তাহলে কি এই ধরনের সার্জারি করা যায় না? হ্যাঁ, সেক্ষেত্রে এইগুলো সার্জারিগুলো করা যায়। আমাদের তো সার্জিক্যাল বিভিন্ন টেকনিক থাকে। খুব সাধারণ উদাহরণ দিয়ে, যার ধরুন প্লেনে চড়তে ভয় করে, তাকে আমরা দিল্লি যেতে গেলে ট্রেনে করেই যেতে বলবো। তো যার ধরুন আমাদের পেশেন্ট বলছে আমি এখনো মা হইনি বা আমার একটা বাচ্চা হয়েছে, আমার আরও একটা বাচ্চা নেওয়ার প্ল্যান রয়েছে, তার জন্য সার্জিক্যাল টেকনিক একটু আলাদা হবে। সেই ব্যাপারটা হয়তো এমন হতে পারে যে তার জন্য যেটা করলে বেস্ট হতো সেটা আমরা না করে তার জন্য অল্টারনেটিভ কিছু একটা করব। তো এই কারণেই আমাদের এই তথ্যগুলো জানা দরকার। আর একটা হচ্ছে যে আবারও যখন উনি মা হবেন, আবারও ব্রেস্টের সাইজ বাড়বে, আবারও একটুখানি স্যাগিং হবে, সুতরাং সেই পুনরায় স্যাগিং হবে, সেই জিনিসটাকে মাথায় রেখে আমরা একটু স্কিন বেশি করে বাদ দেবো কিনা বা একটুখানি রেখে আসবো কিনা, সেই প্ল্যানিংগুলো করা। সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট জানা যে ওনার ফার্দার
ব্রেস্ট ফিডিংয়ের বা মা হওয়ার এই প্ল্যানগুলো রয়েছে কিনা, তাহলে ওনাকে বেস্ট পসিবল ওনার জন্য কি হবে সেটা আমাদের বলতে বা প্ল্যান করতে সুবিধা হয়। স্যার একবার সার্জারি হবার পর যে সমস্যাগুলো নিয়ে তিনি সার্জারি করছেন সেটা কি তার আবার হতে পারে, মানে সেই সমস্যাটা কি আবার হতে পারে? স্যাগিংটা তো স্যাগিংটা আবার হতে পারে একেবারেই। এই জিনিসটা আমরা ভাবি যে একবার স্যাগিং ঠিক করে দিলাম তার মানে জীবনে হয়তো আর কখনো হবে না। যেমন ধরুন গলব্লাডার স্টোন, আমরা গলব্লাডার অপারেশন করে দিলাম আর আমার স্টোন কখনো হবে না, কিন্তু ব্রেস্টের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আমরা স্যাগিংটাকে ঠিক করে দেওয়া মানে আপনাকে ধরুন 5 বছর আগে যেমন স্ট্রেস ছিল সেটাকে ফিরিয়ে দিয়েছি। স্যাগিং এটা ঠিক করার পরের দিন থেকে আপনার একদিন করে বয়স বাড়লো, তেমনি এটা হচ্ছে স্রোতের উল্টো দিকে নৌকো বেয়ে চলার মতো, বুঝতে পেরেছেন তো? তো আপনার 5 থেকে 7 বছর পরে আবারও একটুখানি স্যাগিং হয়েছে বলে কিন্তু জিনিসটা মনে হবে। আচ্ছা, তো এটাকে পার্মানেন্টলি একবার করিয়ে নিলাম সুতরাং আর কখনো স্যাগিং হবে না, এই ধারণাটা রাখা ঠিক নয়। এবং আমারও ডাক্তার হিসেবে বলে দেওয়া উচিত যেটা কিন্তু একেবারে পার্মানেন্ট রেজাল্ট নয়, এটা একটা সেমি পার্মানেন্ট রেজাল্ট। আবারও 5 থেকে 7 বছর পরে কিছুটা স্যাগিং আপনার মনে হতে পারে, তখন মনে হতে পারে যে আর একটুখানি আমি টাইটনেস করে নিয়ে আসি, এটা হতে পারে। তবে আগে যতটা হয়েছিল ডেফিনেটলি সেই পরিমাণ হবে না। স্যার এই ধরনের সার্জারি করতে গেলে হাসপাতালে কতদিন থাকতে হবে? এই ধরনের সার্জারিগুলো ডিপেন্ড করে যে আমরা কতটা স্যাগিং রয়েছে, কোন প্রসিডিয়ার্সে করছি, সঙ্গে অগমেন্টেশন করছি কিনা, এগুলোর উপরে ডিপেন্ড করে। ইউজুয়ালি 24 থেকে 36 ঘন্টা হসপিটাল থাকতে হয়। ধরুন আজকে সার্জারি করে হয় আজকে বিকেলে বা কালকে সকালে আমরা আপনাকে ছুটি করে দেবো, তো খুব বেশিক্ষণ অ্যাডমিশনের বিষয় কিন্তু নয়। দাগ হয় এরকম সার্জারি ক্ষেত্রে? হ্যাঁ, এটা তো একেবারেই, এটা কোনো জাদু নয় যে আপনার কোনো দাগ হবে না। তো এই সার্জারি ক্ষেত্রেও কিন্তু হালকা একটা দাগ হয়, ব্রেস্টের নিচের দিকে হয় এবং কখনো কখনো অ্যারিয়েলার চারিদিকেও একটা হালকা দাগ আসতে পারে। সেটাও ডিপেন্ড করবে কতটা দাগ হবে, ডিপেন্ড করছে কতটা স্যাগিং আপনার রয়েছে। সেই স্যাগিংটাকে তো আমাকে ঠিক করতে হবে, তার জন্য কতটা দাগ রয়েছে বা দাগটা যাতে বোঝা না যায় সেই জন্য ব্রেস্টের নিচের দিকে দাগটাকে আমরা প্লেস করানোর চেষ্টা করি। সেলাই করতে হয় যেখানে, তাহলে সেই সেলাইটা কি আবার পুনরায় কাটতে হয়? ইউজুয়ালি আজকালকার দিনে অনেকে সেলাই কাটতে আসতে চান না, তাদের ক্ষেত্রে আমরা সেলফ অ্যাবজর্বিং স্টিচেস দিয়ে দিই, যেটা আপনি থেকে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। আচ্ছা স্যার, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যেহেতু এই ধরনের সার্জারি নিয়ে, ব্রেস্ট সার্জারি নিয়ে অনেকের মধ্যে অনেক রকম ভুল ধারণা রয়েছে। অনেকে মনে করে থাকেন যে এই ধরনের সার্জারি হলে পরবর্তীকালে তার হয়তো ক্যান্সার হয়ে যেতে পারে, এটা কতটা সঠিক? না, এটা একেবারেই সঠিক তথ্য নয়। আমাদের কসমেটিক সার্জারির ক্ষেত্রে দেখেছি সবাই এই সার্জারির সঙ্গে ক্যান্সারকে জুড়ে দেন, যে এই সার্জারি করলে ক্যান্সার, বেসিক্যালি ক্যান্সারের সম্ভাবনা অনেক সময় কমে যায়। কারণ আপনার যে এক্সট্রা টিস্যুটা ছিল, যে টিস্যুটা ব্রেস্ট টিস্যু বা স্কিন যাই বলুন না কেন, সেখান থেকে তো ক্যান্সার হতে পারতো, আমরা তো কিছুটা টিস্যু বাদ দিয়ে দিলাম, বরঞ্চ কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, সেটা অন্য কথা হলো। সার্জারির সঙ্গে ক্যান্সারের কোনো রিলেশনস নেই, এটার সঙ্গে ক্যান্সার হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক কিন্তু নেই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন যে আজকের দিনে যেভাবে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হচ্ছে তাতে কিন্তু অনেক সমস্যা আমাদের সমাধান হয়ে যাচ্ছে, এবং শুধু সমাধান হচ্ছে না, সেটা খুব সহজে 2-1 দিন হাসপাতালে থেকে একদম সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। আর এই ধরনের সমস্যা নিয়ে যেটা আজকে আমরা আলোচনা করলাম, যে ব্রেস্ট ঝুলে যাচ্ছে বা কারোর নিটোল যে ব্রেস্ট সেটা তারা পাচ্ছেন না, তার ফলে তাদের একটা ভীষণ মানসিক অস্বস্তি হচ্ছে, লজ্জাবোধ হচ্ছে, আত্মবিশ্বাস কমে যাচ্ছে, তাদের কিন্তু এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ঠিক সময়ে ডাক্তারবাবুর কাছে আসা, তার চিকিৎসা করা এবং সমাধান করিয়ে নেওয়া। তো এরকম অনেক সমস্যার সমাধান জানতে অবশ্যই আপনারা চোখ রাখুন ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে। আজকের দিনে কিন্তু লজ্জা নয়, জানতে হবে সঠিক তথ্যটা, কারণ আমার শরীর ভালো রাখা আমার দায়িত্ব, আর আমার শরীর আমার মন যদি ভালো থাকে তাহলে সব কাজ কিন্তু আমি খুব সুন্দরভাবে করতে পারবো, আমার আত্মবিশ্বাস স্বভাবতই বেড়ে যাবে। ভালো থাকবেন আপনারা সকলে, সুস্থ থাকবেন। ধন্যবাদ। নমস্কার।